নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ। আপনারা দেখছেন স্বাদে স্বাস্থ্যে আহ্লাদে। আমরা এখন বাঁকুড়াতে এসেছি, পলাশ দেখব। আজকে সেখানেই আপনাদের নিয়ে যাব। রাস্তার ডায়ে বায়ে সামনে পেছনে প্রচুর পলাশ। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখলাম আমরা। চলুন না, আপনাদেরকেও নিয়ে যাই, সেই স্বাদের ভাগ নেবেন। বসন্তে পলাশ দুর্দান্ত। চলুন যাই। গুড মর্নিং বন্ধুরা, আজকে 26শে মার্চ 2024। আজকে অ্যাকচুয়ালি হোলি, কালকে দোল ছিল, আজকে হোলি। তো আমরা আজকে একটা নতুন জায়গাতে যাচ্ছি। রামকৃষ্ণ মিশন বাঁকুড়াতে আমরা এসেছি। সেখানে তো কালকে ছিলাম, সেটাতে একটা আলাদা ব্লগ থাকবে, হয়েছে, আপনারা দেখবেন। আজকে একটা নতুন জায়গাতে যাচ্ছি, একটা গ্রাম, একটা সন্ধান পেলাম, তো সেখানে যাচ্ছি। চলুন আমাদের সঙ্গে। বাঁকুড়া শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, সরু সরু রাস্তা, পুরনো শহর, প্রচুর টোটো চলছে। আন্দাসা, এই যে আন্দাসা, সুদ্ধা সে হাই, ফুল টিম। আন্দাসা, সুজিতদা সব আছে, মা, শাশুড়ি মা, বাবা সব আছে। তো আমরা যেরকম যাই, ফুল টিম নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে খুব গরম আছে। কালকে একটু বৃষ্টি টিষ্টি হয়েছিল, কালকে সকালে গরম ছিল, তারপর বিকেলের দিকে বৃষ্টি হলো, বেশ ঠান্ডা লাগছিল। আমরা বেরিয়েছিলাম একতেশ্বর, একটা শিবের মন্দির আছে, সেখানে গেছিলাম। এরপরে অ্যাকচুয়ালি এরপরে আর আসা যাবে না, এই মার্চ এই সময়টাই আসা যায়। অক্টোবর থেকে মার্চ এটা হলো বেস্ট সিজন। তো মার্চের পর এপ্রিল থেকে আবার গরম পড়ে যাবে। তারপরে তো মে জুন তীব্র গরম থাকে, সেই সময়টা একেবারেই উপযুক্ত সময় নয়। এই সময়টা পলাশ খুব হয় এখানে, শুনেছি পলাশের সিজন। তো দেখতে পাই, আমরা যদি পলাশ দেখতে পাই আপনাদেরকে দেখাবো। এখানে একটা জায়গাও আছে ইনফ্যাক্ট পলাশ ডাঙ্গা বলে, শুনলাম কালকে। তো দেখি, পলাশের খোঁজে আমরা যাচ্ছি। খুব ভালো লাগে দেখতে, চারপাশে সবুজ গাছ, লাল ফুল। দেখি কোথায় দেখতে পাই, দেখতে পেলে দেখাবো আপনাদের। এই জায়গাটার নাম কি? এর সামনে সার্কিট হাউস, সার্কিট হাউস বাঁকুড়া। এই যে প্রশাসনিক কার্যালয়গুলি এইখানে পরপর আছে। সামনে ডিস্ট্রিক্ট জাজ, তার অফিস আছে। এই বাঁদিকে এগুলো সব প্রশাসনিক ভবন। এটা ডিস্ট্রিক্ট জাজের বাংলো। এটা আরে সুন্দর রাস্তাটা, কিন্তু কীভাবে যাতায়াত করে দেখুন। ও এই যে পলাশ, রাস্তার পাশে পলাশ দেখতে পেলাম। লোক সামলাতে পারছে না, পলাশের জন্যই আসা। এই যে দেখুন পলাশ, বিউটিফুল। এই পলাশ দেখবো বলেই আসা বাঁকুড়া পুরুলিয়া। এই দেখুন কি দারুণ, এই দেখুন অনেক আছে। এই পলাশ ফুল, পলাশ ফুল দেখুন। এই ভারী সুন্দর রাস্তা। ডান দিকে পলাশ, রাস্তার উপরেই একদম। আবার নেমে পড়েছি পলাশ দেখে আর লোক সামলাতে পারছি না, নেমে পড়েছি। সুইদা বলো কেমন লাগছে? দারুণ আগুন হয়ে রয়েছে কাজ। এই পলাশ থেকে আবির হয়। ফুট বলে দেখুন পলাশ। পলাশ বোর্ড চলে এসছে, দেখুন পলাশের নিচে।
বলো, রাস্তার ডান পাশে বাঁ পাশে চতুর্দিকে পলাশ, কেমন লাগছে? হ্যাঁ, দারুণ কেমন লাগছে? দারুণ দারুণ। সিদ্ধা বলো। এই যে এত পলাশ ফুলের ঝাড় গাছ রয়েছে, আর সে একদম পাতা নেই, শুধু ফুলে। এই রাস্তাটা ভারী সুন্দর, ভারী সুন্দর, কি সুন্দর দেখুন রাস্তাটা। কি গাছ? আমরা এখানে একটা গ্রামে এলাম, মনোহরপুর গ্রাম। এখানে আজকে অনুষ্ঠান আছে, তো সেটা দেখবো যে কি হয়। আমরা মনোহরপুর গ্রামে এখানে একটা আশ্রমে এসেছি, এখন হোম হচ্ছে। আমরা এসেছি মনোহরপুর গ্রামে, বাঁকুড়ার একটি গ্রাম এটি। এই যে আশ্রমে দাঁড়িয়ে আছে সত্যায়তন, তো সেখানে এখন যে কর্মকর্তারা আছেন বা যারা পরিচালনা করছেন তাদের কাছ থেকে এই আশ্রমের ইতিহাস, এখন কিভাবে পরিচালিত হচ্ছে, কি পুরোনো যুগের কথা, এগুলো একটু জানবো। নমস্কার। নমস্কার। আমরা এখানে এলাম আশ্রমে, তো এই আশ্রমটা সম্বন্ধে একটু জানতে ইচ্ছা করছি যে পুরোনো দিনের কথা কিভাবে তৈরি হলো। একটা আস্তে আস্তে দেখছিলাম যে অনেকটা পথ পেরিয়ে তারপর আসছে, মাঝখানে প্রচুর ফাঁকা জায়গা, ফাঁকা লেক, কিন্তু তারপর এখানে এসে এত বড় একটা আশ্রম দেখে খুব আমাদের ভালো লাগছে। সাথে সাথে জানতে ইচ্ছা করছে যে কিভাবে তৈরি হলো এই আশ্রমটা। আচ্ছা, এই আশ্রমটি হচ্ছে সত্যশ্রী শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ স্বামীজি দ্বারা প্রতিষ্ঠিত। আচ্ছা, তো উনি একসময় স্বদেশী আন্দোলনে জড়িত ছিলেন, তখন একসাথে যুগ্ম বাংলা যেটা ছিল সেই হিসেবে উনি বাংলাদেশের অধিবাসী ছিলেন। তো তার সেই সময় স্বরাজ আন্দোলনে যুক্ত থাকার কারণে কিছুটা পুলিশি অত্যাচার, ধরপাকড় চলার ফলে উনি বাড়ি থেকে চলে আসেন। এসে আমাদের বর্তমান অধুনা পশ্চিমবঙ্গের কলকাতাতে তিনি একটা জায়গায় থাকতেন। তো সেখান থেকে তার আর এইসব সংসার জীবন ভালো না লাগে, তিনি তখন বাইরে বেরিয়ে পড়েন আধ্যাত্মিক গুরুর সন্নিধানে। এরকম খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে তিনি হিমালয়ে চলে যান এবং সেখানে তিনি সদ্রূপানন্দ বলে একজন গুরু আশ্রয়ে আসেন। যেটুকু জানা যে তিনি লাস্টে এসে ছাতনায় সেই সময় রাজবাড়ির এখানে ছিলেন, এবং ছাতনা থেকে আপনি পেরিয়ে এসেছেন জানেন প্রায় এটা 6 কিলোমিটার রাস্তা। এই গ্রামটা মনোহরপুর গ্রাম, বাঁকুড়া ব্লক 1-এ। আচ্ছা, তো সেখানে ওই ছাতনাতে উনি আসার পরে এখানের যারা বাদশাহ বংশের যারা ছিলেন সেখানে তাদের কোনো একটি অনুষ্ঠান বাড়িতে তিনি আসেন, আমন্ত্রিত হয়ে আর কি। তারপর ওনার গুরুদেবের আদর্শে বা মতবাদে খুব খুশি হয়ে তারা তখন বলেছিলেন, তাহলে আপনি গুরুদেবের কাজ করুন, এখানে আমরা জায়গা দিচ্ছি, আপনি এখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করুন। দুটো উৎসব হয়, একটা আবির্ভাব উৎসব, একটা দোল উৎসব। আবির্ভাব উৎসব জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মদিনে ওনার জন্ম, সেই দিনটা আমরা আবির্ভাব উৎসব পালন করি, আর এইটা ওনার মৃত্যুদিন, কিন্তু দোল উৎসব হিসেবে এটা সেটা পালন। আমি শুনছিলাম যে গুরুদেব তখনকার নারীদের নিয়ে খুব চিন্তা ভাবনা করেছিলেন, এটা আমার কাছে খুব আশ্চর্য লাগলো। সেই সময়তে উনি নারী স্বাধীনতা বা নারী সচেতনতার কথা বলছেন, কি বলো অনিশা? সময় দাঁড়িয়ে যে নারীদের কথা উনি ভেবেছেন, এটা তো একটা কি বলবো, রিভলিউশন। স্যার আমাকে একটু বলুন যে উনি মেয়েদের জন্য কি ভেবেছিলেন। গুরুদেব আপনি যেটা বলতে চাইছেন স্বাধীনতারও 25 বছর আগে 1933 সালে উনি নারীদের নিয়ে ভাবছেন। আমাদের গুরুদেবের তখন উৎসব হতো 5 দিন। তো 5 দিনের প্রথম দিনটা হতো মহিলা সভা, উনি সম্পূর্ণভাবে মহিলা দ্বারা পরিচালিত একটা সভা হবে। সেখানে পুরুষরা মহিলারাই পুরোটা চালাবে, পুরুষরা জাস্ট সাপোর্টিং থাকবে, শ্রোতা থাকবে, তারাই আধ্যাত্মিক আলোচনা করবেন, তারাই অনুষ্ঠান পরিচালনা করবেন, তারাই সব কিছু করবেন। সেদিন গ্রামের উৎসবে প্রায় 1000 খানেক মানুষজন এসেছিলেন, তাদের জন্য প্রসাদের ব্যবস্থা সব এখানে আমরা ঘুরে ঘুরে দেখলাম। ভাত, পায়েস, ডাল, তরকারি সব রাখা রয়েছে। এখন মোট কতগুলি শাখা আছে মোটামুটি? এখন আমাদের প্রায় 8-9টা। জোড়াতে পুরোপোনাতে চলে, উড়িষ্যাতে ভূষণ্ডীপুরে একটা আছে, রাজবান দুর্গাপুরের কাছে গোপালপুরে একটা আছে, এটা তো মূল কেন্দ্রস্থল রয়েছে। হুগলিতে 2টো আছে, একটা জঙ্গলপাড়া, একটা বনমালীপুর। লম্বা করে এই অংশটা গভর্নমেন্টকে মৌখিকভাবে দেয়া হয়ে গেছে। এখানে একটা স্কুল চালু করেছিলেন গুরুকন্যা যিনি ছিলেন উমারানী চট্টোপাধ্যায়, তিনি এখানে একটি আমাদের আনন্দায়তনেই
এমনি চালাতেন একটি বালিকা বিদ্যালয়। আচ্ছা। পরে সেটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড হয় এবং সেটা এখন সরকারিভাবে এখন যেটা দেখতে পাচ্ছেন সত্যায়তন বালিকা বিদ্যালয়। আচ্ছা এবং পাশাপাশি এই গ্রামের একটি প্রাইমারি স্কুল, সেটাও আশ্রম প্রেমিসিসে। আচ্ছা সেটা হচ্ছে মনোহরপুর সত্যায়তন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। এই যে যেটা দেখতে পাচ্ছেন একদম সদর পশ্চিম ক্ষেত্র। আশ্রম ক্যাম্পাসের মধ্যে একটা দেখছি ডাকঘর আছে। গ্রামের যে ডাকঘর সেটাই এখানে প্রতিষ্ঠিত। এতে কিছু ছাত্রছাত্রী এখানে থাকে যারা এই প্রাইমারি স্কুলে পড়ে বা পাশাপাশি এই যে গুড়া হাই স্কুল বা মধুবন গোয়েঙ্কা হাই স্কুল। কতজন সেটা আবাসিক মোটামুটি? এখন এই আশ্রমের আবাসিক বলতে মোটামুটি ধরুন 15-20 জন মতো থাকে, যারা থাকা খাওয়া পড়াশোনা টিউশন সবই এই আশ্রমের মধ্যেই করে। সমস্ত খরচা আশ্রম প্রোভাইড করছে। আচ্ছা আচ্ছা। আমরা মনোহরপুর থেকে এবার বেরোচ্ছি, শুশুনিয়ার দিকে যাচ্ছি। সামনে শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি গাড়ি থেকে। আমরা ক্যামেরাটাতে কতটা আসবে জানি না। শুশুনিয়া কলেজ অফ এগ্রিকালচার, কলেজ অফ এগ্রিকালচার ডান দিকে আমাদের। শুশুনিয়া ইউথ হোস্টেলে একটা বোর্ড দেখলাম। ইউথ হোস্টেলগুলোর রেটগুলো বেশ কম। আরে এই ডান দিকটা, এদিকটা পুরো পলাশ, পলাশ পুরো ভর্তি বাগান আছে বুঝলি, পলাশের বাগান। এই নামলাম আমরা শুশুনিয়া পাহাড়ে। এবার হেঁটে হেঁটে যাচ্ছি, এদিকে ঝর্ণা আছে, কিছু জিনিসপত্র বিক্রি হয়েছে, পাথরের জিনিস এখানে বিক্রি হয়। পরপর দুধারে অনেক দোকান আছে, পাথরের জিনিসপত্র বিক্রি হয়। দেখুন একটা ট্রেনিং সেন্টার অ্যান্ড ওয়ার্কশপ করে দিয়েছে, যে পরপর দোকান আছে। এখানে অনেক দোকান আছে, কেউ চাইলে কিনতে পারেন এখান থেকে। মান আছে কিছু, কেউ বসে আছে, কেউ শুয়ে আছে। এটা শুশুনিয়া পাহাড়ে ওঠার রাস্তা। বলো না, কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু কি সব ফেলে টেলে নোংরা করে রেখেছে, খেয়েছে ফেলেছে, কেন যেন নোংরা করে রাখে সেটাই ভাবি। প্লাস্টিক ফেলে মানুষ পাহাড়ে উঠছে শাড়ি পরে, ওকে শাড়ি পরে পাহাড়ে উঠছে, কি সাহস! হ্যাঁ, মানে দুঃসাহস কাকে বলে। কে ওকে শাড়ি পরে পাহাড়ে উঠতে বলেছে? তুমি তো কিটো পরে উঠছো। আগে জুতো পরে আসেনি, চড়তে অসুবিধাই হচ্ছে। আর চারপাশে প্রচুর নুড়ি পাথর আছে। আমি 18 বছর আগে এসেছিলাম। নুড়ি পাথর, পা হড়কেই আবার সম্ভাবনা আছে। সুজিতদা আসছে ধীরে ধীরে। সুজিতদা বলো, কেমন লাগছে? এই যে উঠছি, কেমন লাগছে? পাহাড়ে উঠছি, কিটো পরে পাহাড়ে উঠছে। তা বাবা ফসকা পড়ে গেছে, সে ফসকা পড়া অবস্থায় উঠছি, কিটো পরে টো করে একটু পরে উঠছি শুশুনিয়া পাহাড়ে। এটা 448 মিটার উঁচু, খুব বেশি উঁচু না। আমরা উঠছি 2 হাবড়ো। বলো সুজিতদা, এখন কিছু বলার নেই, এখন দেখে দেখে পথ চলা, পাহাড়ে ওঠা, হাত ধরাধরি করে চলো। চলো, বুড়ো হাড়ে ভিলকি লাগা আমাদের আজকে ড্রেস আপটা পাহাড়ের জন্য নয়, ঠিকঠাক হয়নি। পায়ে জুতো নেই, পাঞ্জাবি, এটা ঠিক পাহাড়ে চড়ার জন্য ঠিকঠাক হয়নি। শুশুনিয়া বলে ছেড়ে দিচ্ছে। শুশুনিয়া পাহাড় থেকে অপূর্ব ভিউ, নিচেটা দেখা যাচ্ছে, দারুণ। কি বলে সুজিতদা? এই হলো রাস্তা নিচে নামার। ঘুরে উঠেছি, এবার নিচের দিকে নামছি। নিচে নামতে নামতে আর ক্যামেরা করছি না, কারণ স্কিড করে যাওয়ার সম্ভাবনা আছে। নিচে নেমে আবার দেখাচ্ছি আপনাকে। এতক্ষণ উত্তরণ হয়েছে, এতক্ষণ উত্তরণ হলো, এবার অবরোহণ।
শুশুনিয়া থেকে নেমে এলাম পাহাড়ে। নামতে নামতে আর ছবি তোলা যায়নি। থালাটা নেওয়া হলো এখান থেকে, 45 টাকা দাম। আরও আছে বিভিন্ন রকম সামগ্রী, আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে। মূর্তি আছে, থালা বাটি, সব নানা রকম জিনিস আছে। দেখো, এটা একটা নিদর্শন, যে কোনো জায়গা থেকে গেলে সেখানকার একটা জিনিস মিলেছে, এটা একটা চিহ্ন রয়ে যায়। কি বলো অনেশা, তাই না? একটা তো চিহ্ন রয়ে যায়, স্মৃতি চিহ্ন। যেন মনে হচ্ছে প্লেটটা প্রাইজে জিতেছি। হ্যাঁ, এটা বানানো হচ্ছে কিভাবে, তৈরি হচ্ছে কি করে? এটা আসলে আপনার বানানো হচ্ছে, যেটা গুঁড়ো আছে সেটাকে মিক্স করে আর করে ডাইস দিয়ে বানানো হচ্ছে। তারপরে 2-3 দিন জলে ভিজতে দেওয়া হচ্ছে। তারপরে শুকনো যখন হয়ে আসছে তখন কালো কালার দিয়ে পরে উপরে ডিজাইন করা হচ্ছে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের এই শুশুনিয়া ইকো ট্যুরিজম সেন্টার, শুশুনিয়া ইকো ট্যুরিজম সেন্টার, এখানে থাকার ব্যবস্থা আছে, প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। এখানে ইমেল আইডি আছে, এই bfcd@wbfdc.com, অনলাইন বুকিং সাইট দেওয়া আছে। এছাড়া আমরা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, যারা এখানে এসে থাকতে চাইবেন এখানে বুকিং করে আসতে পারে। শুশুনিয়ার কোলে একদিন থাকতে বেশ ভালো লাগবে। অনেক ক্যালোরি কমে গেছে, মাজা খাচ্ছে সেই জন্য। গ্রীষ্মকালের আমের টেস্টটা পেয়েছে, গ্রীষ্মকালের আমের স্বাদ নিচ্ছে। মারা যাচ্ছে না। শুশুনিয়া দেখে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আজকে আর বিশেষ সেরকম না, একটা দুটো জায়গায় যাব। সামনে পলাশ আরেকবার দেখবো, সকালবেলা দেখেছি, সামনে পেরে একটু পলাশ দেখবো। শুশুনিয়া পাহাড়ের কোলে, পারদেশে আর কি, পারদেশে পলাশের জঙ্গল। এই দেখুন, দেখুন পলাশ দেখে কেমন লাগছে। চারিদিকে মনে আগুনের ফুলকি ছড়িয়ে আছে। প্রকৃতি রঙিন হয়ে উঠেছে। এটা হলো মারুতবাহার ইকো রিসর্ট। এখানে থাকা যায়, এখানে আপনারা চাইলে থাকতে পারেন। বেশ বড় একটা প্রপার্টি, সুন্দর, বেশ সাজানো গোছানো। দেখুন, দেখুন আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। স্বাদে স্বাস্থ্যে আহ্লাদে অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সকালে আপনাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে, এখনকার মতো চোখ রাখুন আমাদের ভিডিওতে। কালকে আমরা আরও 2টো জায়গায় যাব, আপনাদের দেখাবো। জানতে হলে চোখ রাখুন স্বাদে স্বাস্থ্যে আহ্লাদে চ্যানেলে। গুড মর্নিং। আজকে 27 তারিখ, 27শে মার্চ 2024। আজকে আমরা ফেরত চলে যাব। আমাদের ট্রেন আছে 3:17 এরকম। তো সকালবেলাতে একটু বেরিয়েছি, রামকৃষ্ণ মিশন বাঁকুড়া এখানে আছি, তার সাব সেন্টার আছে কালাপাথার। এখান থেকে অ্যারাউন্ড 17 কিলোমিটার এরকম, মানে গাড়িতে আধ ঘন্টা থেকে 40 মিনিট এরকম সময় লাগার কথা। তো সেখানে যাব। তারপর আর একটা সাব সেন্টার আছে কেন্দুয়াডিহি, সেখানেও একবার যাব। তারপর ফিরে আসবো। ফিরে এসে এখানে দুপুরে প্রসাদ আছে, তারপর প্যাক আপ করে বাড়ি। একদম জল নেই, তো বালি পুরো। দ্বারকেশ্বর নদের ওপর দিয়ে, সেতু দিয়ে আমরা যাচ্ছি। যে বলছিলাম, এইটা সোজা গেছে পুরুলিয়া, এদিকে
এখান থেকে দেখাচ্ছে পুরুলিয়া 84 কিলোমিটার, অযোধ্যা 129, রাঁচি 204 কিলোমিটার। এই জায়গাটার নাম হলো কুয়া বাগান। বেশ বাজার টাজার আছে, একটু জমজমাট টাইপের এলাকা। এই রাস্তাটা চলে গেল খাদরা, পুরুলিয়া বাগমুন্ডি, আর এটা যাচ্ছে এই যে পুরুলিয়া, অযোধ্যা, বাগমুন্ডি, জামশেদপুরে লেখা আছে। জামশেদপুর 171, রাঁচি 198। আজকে অল্প অল্প পলাশ দেখতে পাচ্ছি রাস্তায়। আজকে রোদ ওঠেনি, আর মেঘলা মেঘলা করে আছে। কালকে খুব ঝলমলে ওয়েদার ছিল, রোদ্দুর ছিল। আজকে একটু রোদ নেই, প্রচুর পলাশের বন এই যে আছে আশেপাশে, অনেক পলাশ। আরে বাবা, এই পাশটা অনেক গো, প্রচুর পলাশ। সুইটটা দেখেছো? দেখো কত পলাশ। এই পাশটা অনেক পলাশ গো। এই কালা পাথর রামকৃষ্ণ মঠ। এই কালাপাথর রামকৃষ্ণ মঠে আমরা এলাম। কালাপাথর রামকৃষ্ণ মঠ, এটা বাঁকুড়া রামকৃষ্ণ মিশন একটা সাব সেন্টার। এখানে এলাম, ভারী সুন্দর। ঢুকে ভেতরটা এত সুন্দর, প্রচুর গাছপালা আছে, সবুজ। স্থানীয় একজন মানুষ ছিলেন, তার নাম পশুপতি বাগ। তিনি এই জমিটি কালপাথর রামকৃষ্ণ মঠকে দান করেছিলেন। সেখানেই এখন এই সেবাযজ্ঞ চলছে। এটার সামনে ঠাকুরের মন্দির আছে, রামকৃষ্ণ মন্দির। নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মনো চলো। মন্দির থেকে বেরোলাম, মন্দিরটা ভারী সুন্দর, ছোট্ট। কিন্তু কি পড়া হচ্ছে এখন? বাংলা ক্লাস হলো। বাংলা ক্লাস হলো, এরপরে কি ক্লাস হবে? গ্রামার আছে। গ্রামার আছে, আচ্ছা। কতজন আছো তোমরা? এইটের আজকে অনেকজন, কিন্তু আসেনি আজকে। কতজন মনে নেই সংখ্যা? 23 জন। আচ্ছা, আজকে সবাই আসেনি? আজকে এই 5 জন। হ্যাঁ, বেশ। কালাপাথর এই রামকৃষ্ণ মঠের একটা সাব সেন্টার। এখানে বাচ্চাদের মূলত কোচিং দেওয়া হয়, ফ্রি কোচিং। সব মিলে 165 জন বাচ্চা আছে। তো তারা এখানবেলা সকালবেলাতে আসে, কোচিং নেয়, তারপর তারা যে যার মতো স্কুলে চলে যায়, খাওয়া দাওয়া করে। এই সামনে ঘর আছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে আশ্রম থেকে প্রোভাইড করছে। বাচ্চারা এখানে আসছে, কোচিং নিচ্ছে, খাওয়া দাওয়া করছে, স্কুলে যাচ্ছে। তারপরে তাদেরকে সারা বছরের জন্য ড্রেস দেওয়া হয়, ব্যাগ, খাতা, পেন্সিল সব দেওয়া হয়। তো আমাদের খুব ভালো লাগছে যে প্রকৃতির কোলে যে পাঠ যেটা বলে, তো সেইটা আশেপাশটা এত গাছ আছে না, দেখুন দেখায়, এত গাছ চারপাশে, ভারী সুন্দর, প্রচুর গাছ। এটা এরিয়াটা 3.5 একর জায়গা আছে, তো সেটা নিয়ে চলছে। এই সামনে এটা এদের রান্না হয়, এটা দেখুন রান্নাঘরটা আমরা দেখাই একটু। ভাত হচ্ছে, বাচ্চারা এখন পড়াশোনা করছে, তারপর খাওয়া দাওয়া করবে, তারপর স্কুলে যাবে। এখানে সবজি টবজি কাটা হয়েছে। 165 জন বাচ্চার রান্না এখানে হয়।
তারা খাওয়া দাওয়া করে। ক্লাসের নাম কি? দেবাশিস রায়। দেবাশিস রায়। তোমার? রাকেশ পাত্র। রাকেশ পাত্র। এই লজ্জা পাচ্ছিস কেন? ওর ফেভারিট সাবজেক্ট বাংলা আর অঙ্ক। বাংলা আর অঙ্ক। আরে আমার বাংলা আর ইংরেজি। বাংলা আর ইংরেজি। এখন কোন ক্লাস হলো? এখন অঙ্ক। অঙ্ক হলো, এরপরে কি হবে? এরপরে হবে ইংরেজি। ইংরেজি হবে। বাহ, তোরা প্রতিদিন আসিস এখানে? ভালো লাগে ক্লাস করতে? বাহ, খুব ভালো। স্কুল কোথায়, কত দূরে স্কুল? ওই পাশে। পাশে? দুজন একই স্কুলে পড়িস? আচ্ছা, আর থাকিস কোথায়, গ্রামে? না, তাহলে ওই রাগুড়ি। কিভাবে আসিস ওখান থেকে? সাইকেলে। সাইকেলে। কতক্ষণ সময় লাগে? তাও 2-3 মিনিট। 2-3 মিনিট। বাড়িতে কে আছে? বাড়িতে বাবা মা সবাই আছে। বাবা মা, ভাই বোন? ভাই, দাদা আছে। দাদা আছে। দাদা কোন ক্লাসে পড়ে? দাদা ক্লাস 8। এই। এখানে পড়ে, এখানে পড়তে আসে দাদা? ও আসেন। আচ্ছা, আর কি বড় হয়ে কি হবে? কি হওয়ার বল, ইচ্ছে আছে? একটা ইচ্ছা থাকে তো? চাকরি করবি? কি চাকরি? আর তোমার? আর্মি। আরে বাহ বাহ বাহ। গুড। খেলাধুলা করিস? কোন খেলা ভালো লাগে? ফুটবল, ক্রিকেট, কোনটা ভালো লাগে? ক্রিকেট ফুটবল দুটো আছে। দুটোই ভালো। বাহ। এখানে মূল উৎসব হলো কল্পতরু উৎসব, মানে পয়লা জানুয়ারি। পয়লা জানুয়ারির সময় তো খুব বড় করে উৎসব হয়। আশেপাশের গ্রামের প্রায় 20,000 মানুষ এখানে আসেন, তারা প্রসাদ নেন, সারাদিনে উৎসবে পার্টিসিপেট করেন, চারপাশটা সাজানো হয়। তো আর অন্য অ্যাক্টিভিটিস বলতে এমনিতে সোম থেকে শনি এই ফ্রি কোচিং ক্যাম্পটা চলে সকালের দিকে। হ্যাঁ, আশেপাশে বাচ্চারা এখানে পড়াশোনা করছে, ছুটোছুটি করছে, হুটোপাটি করছে, বেশ দেখতে ভালো লাগছে। এত সুন্দর এই এরিয়াটা, বিশেষ করে এত সবুজ, সেই জন্য খুব ভালো লাগছে। এই শসাগুলো জমিতে হয়েছে, এক্ষুনি তুললো। আরে এই লাউটা হয়েছে, এখন তুললে? আরে বাহ, এই ঝিঙে তুলেছে। এটা হতে কতদিন সময় লাগে এরকম গাছ থেকে একটা এরকম ফল হতে? মাস 3 তো এগুলো সব শসা, লাউ, ঝিঙে সবই এরকম মোটামুটি 3 মাস সময় লাগে? 45 দিন ধরে। শসাটা 45 দিন। আচ্ছা, আর কি কি গাছ আছে এখানে? তরমুজ। ওই পাশেরটা কি? এটা ওইটা? ওটা হয়েছে কুমড়ো? হচ্ছে, ছোট কুমড়ো হয়ে আছে। দেখি এই ফুল, এটা তরমুজ হবে। এই যে দেখা যাচ্ছে ছোট্ট, বড় হবে। এটা একটা তরমুজ হয়েছে, এটা বড় হবে আরো। এটা আরো কতদিন বাদে তুলবে এটা? এটা এখন কোটিং হয়, এখন ঠিক করে দিচ্ছে না। মাঝখানে দেখা দিন 15 ভিতরে হয়ে যাবে। দিন 15 পর বড় হয়ে যাবে। আচ্ছা, সব সবজি চাষ হবে, সেই জন্য জমি তৈরি করেছে। এই কাঁঠাল গাছ, ছোট ছোট কাঁঠাল হয়েছে। এটা হলো বাঁকুড়ার দিক, এই পাশে। আর এইটা হলো পুরুলিয়ার দিক, সোজা পুরুলিয়া চলে গেছে। উল্টো দিকে একটা নবোদয় বিদ্যালয় আছে, এই জহর নবোদয় বিদ্যালয়, কালাপাতা। আমরা এবার এখান থেকে ফিরে যাব, আর একটা সেন্টার আছে কেন্দুয়াডি, সেদিকটা যাব। এই কালপাতা থেকে আমরা এবার বেরোচ্ছি, আবার বাঁকুড়ার দিকে যাচ্ছি। সেদিকে গিয়ে আর একটা সেন্টার কেন্দুয়াডি, সেখানে যাব। এখানে যেটা ভালো লাগলো বলো অন্বেষা? স্বামীজির আদর্শকে সামনে রেখে যে সাইলেন্টলি কাজ হয়ে চলেছে প্রতিনিয়ত। আমরা কজনই বা জানি, কতটুকুই বা জানি। এই জায়গাগুলো, এই সেন্টারগুলো এলে কিছুটা অন্তত আমরা জানতে পারি, দেখতে পারি। এক্স্যাক্টলি, মানে রামকৃষ্ণ মিশন তো সাইলেন্টলি কাজ করে, বাইরে অত প্রচার নেই। আর যেটা আমরা বলি প্রচারের দরকারও নেই, কাজ কাজের মতো হয়ে যায়। স্বামীজি বলতেন যে টন টন বক্তৃতার থেকে একাউন্স কাজের মূল্য অনেক বেশি। তো সেইভাবেই কাজ হয়ে যায়। আমাদের প্রচেষ্টা থাকে সেই জায়গাগুলো গিয়ে নিজেরাও দেখি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। যে আমরা জানতেও পারতাম না, আমরা নিজেরাও তো জানতাম না যে এরকমভাবে কাজ হয়। 165 বাচ্চা প্রতিদিন আসছে এখানে,
কোচিং নিচ্ছে, তাদেরকে খাওয়া দাওয়া প্রোভাইড করছে, জামা কাপড়, খাতা, বই, পেন্সিল প্রোভাইড। এটা তো খুব একটা ইজি জব নয়, রেগুলার ওয়াইজ কাজ করা, তো সেরকমই কাজ হচ্ছে। কত বলে শুনে হেঁটে হেঁটে যাওয়া যায় ভেতরটা। আমরা এলাম রামকৃষ্ণ মিশন কেন্দুয়াডুহি। এটা রামকৃষ্ণ মিশন বাঁকুড়ার একটি সাব সেন্টার। দত্ত স্বামীজির একটি মূর্তি, সুন্দর। এইটা ঠাকুর মন্দির, আমরা ঢুকছি। একটা বড় লাইব্রেরি আছে, লাইব্রেরিতে ঢুকবো এখন আমরা। স্টুডেন্টদের জন্য প্রচুর বই আছে, তারা এখানে পড়াশোনা করে, সাধারণ লোকেও যেতে পারে। এখানে একটা লাইব্রেরিয়ান বসে, এই যে একটা লাইব্রেরিয়ান বসে জায়গা, প্রচুর বই আছে। ছেলেদের বসার জায়গা ওই দিকটা, ব্যাগ রাখার জায়গা। ছেলেরা যেখানে বসে তাদের সেকশনটা আলাদা, এই ছেলেরা। উল্টো দিকে মেয়েদের বসার জায়গা, মেয়েরা বসে। সব সাবজেক্টের বই ছেলে মেয়েরা এখান থেকে বই নিয়ে পড়তে পারে। এখানে আপ টু গ্র্যাজুয়েশন অবধি ছেলেমেয়েরা এসে এখানে পড়াশোনা করতে পারে। স্কলারশিপের ব্যবস্থা আছে এখানে। প্রায় 2000 থেকে 2200 স্টুডেন্ট স্কলারশিপ পেতে পারে। 8000 টাকা পর্যন্ত স্কলারশিপের ব্যবস্থা আছে। অবশ্যই সেগুলো দেখা হয় যে তাদের রেজাল্ট ভালো হতে হবে, তারা ইকোনমিক্যালি যারা পিছিয়ে পড়ে তাদের জন্য এই ব্যবস্থা। তো এটা একটা খুব সুন্দর উদ্দেশ্য, ছেলেমেয়েরা উপকৃত হয় এই স্কলারশিপের টাকাটা তাদের পড়াশোনাতে সাহায্য করে। সত্যি প্রশংসনীয়। 3টি ভাগে ভাগ করে স্কলারশিপের টাকা দেওয়া হয়। তার রেজাল্ট দেখে, ফিডব্যাক দেখে, যে প্রথমবারে স্কলারশিপের টাকা পেয়ে সেটাকে আবার ফিডব্যাক জমা দিয়ে, যে রেজাল্ট জমা দিয়ে, তো নেক্সট বারের জন্য তখন আবার স্কলারশিপের টাকা অ্যালট হয়। এখানে যারা স্কলারশিপ পায়, স্কলারশিপ সেকশন, স্কলারশিপ পেয়ে পড়াশোনা করতে আসে তাদের জন্য এই সেকশন। স্কলারশিপের ব্যাপারটা বলছিলাম, 2200 জন অব্দি স্কলারশিপ পেতে পারে। এবারে এখনো অবধি 50 জন অব্দি নাম নথিভুক্ত করা হয়েছে, আরও হয়তো আসবে পরে। গতবার এটা 450 পর্যন্ত ছিল। অফিসটা একটু দেখা, এখানে এলে স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। এই এটা হলো অফিস, এখান থেকে স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। এইখানে WBCS কোচিংয়ের ব্যবস্থা আছে। এখানে এই ঘরটা এখন বন্ধ, এখান থেকে WBCS কোচিং দেওয়া হয় শনিবার রোববার করে, তারা এসে কোচিং নেয়। এখানে ছেলেদেরকে, ছেলে মেয়ে যারা আসবে স্টুডেন্ট, তাদেরকে খাওয়ার ব্যবস্থা আছে। একটা টোকেন মানি মিনিমাম নেওয়া হয় 10 টাকা। তো আগে একবারে কিছুই ছিল না, এখন মিনিমাম 1 টাকা, 10 টাকা দিয়ে তারা এখানে দুপুরবেলাতে খেতে পারে। এবং সেটা স্টুডেন্টদের জন্য, ওই যে আগে বললাম স্কলারশিপের স্টুডেন্টদের যারা আছে, যে 50 জন এবারে, তারাও এখানে 10 টাকা দিয়ে তাদের জন্য খাবার প্রোভাইড করা হয়। এখানে 7 বিঘার মতো জায়গা আছে,
এটা হলো কিচেন কাম ডাইনিং, আমি দেখিয়ে দিই কিচেন কাম ডাইনিং। এখানে ডাইনিং অ্যাট এ টাইম 50-60 জন মতো বসতে পারে এখানে। যারা স্টুডেন্ট আছে বললাম যে তাদের এখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে, তারা খায়। 50-60 জনের ব্যবস্থা। রান্নাটা যেখানে হচ্ছে পাশেই, এটা হলো কিচেন, এখানে রান্নার ব্যবস্থা। এটা হেসেল ঘর বা রান্নাঘর। এই বিল্ডিংটা, এই যে প্রপার্টিটা ছিল, এটা একজন ডাক্তার ছিলেন, ডক্টর মৃত্যুঞ্জয় রায়, আমেরিকার প্রবাসী। তো তার প্রপার্টি ছিল, তিনি মিশনকে এটা দান করেছেন। বিরজানন্দ ভবন, বিরজানন্দ যে রাজশ্রীত ছিলেন ডক্টর রায়, সেই জন্য এটা হলো ওনার নামে এই ভবনটা পরে করা হয়েছে, বিরজানন্দ ভবন। এখানে ফ্রি কোচিং সেন্টার আছে। 9-10-এর ছাত্রছাত্রীরা সন্ধেবেলায় কোচিং নেয়, আর বাচ্চাদেরও কোচিং দেয় 2 থেকে 8 অবধি, সেই কোচিংও নেওয়া হয়, আছে সে ব্যবস্থা। আর এই যে পাশে যে বিল্ডিংটা, বিশুদ্ধানন্দ ভবন। বিশুদ্ধানন্দ ভবন ডক্টর রায় যে স্ত্রী ছিলেন, তিনি বিশুদ্ধানন্দজি মহারাজের আশ্রিতা ছিলেন, সেই জন্য তার গুরুদেব অর্থাৎ বিশুদ্ধানন্দজির নামে এই ভবনটা সেভাবে করা হয়েছে। WBCS কোচিংয়ের ব্যবস্থা আছে, সেটা তো আগেই বললাম, স্কলারশিপের ব্যবস্থা কোচিং। এইটা ভালো, এইগুলো ছেলেমেয়েরা উপকৃত হয়। WBCS কোচিং দেওয়া মানে সত্যি তার কর্মজীবনের দিকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য কোচিংগুলো খুব ইম্পর্টেন্ট। তো মিশন সে ব্যবস্থা করছে। সত্যি কত কিছুই মিশন করে আমরা জানি না, এলে জানতে পারি। এই গেটটা আমাদের এবারের বাঁকুড়া ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। আর বিশেষ কিছু দেখানোর নেই। এখন আমরা বেরিয়ে যাবো বাঁকুড়া, যেখানে আছি গেস্ট হাউসে, সেখানে দুপুরে খাওয়া আছে, স্নান খাওয়া কিছু হয়নি। দিয়ে আজকেই আমাদের ট্রেন 3:17। তো বন্ধুরা, আমাদেরকে জানাবেন আমাদের ব্লগটি আপনাদের কেমন লাগলো, জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ব্লগে, অন্য একটি জায়গায়, অন্য একটি ব্লগে। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য একটি জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ, নমস্কার। আমরা যখন মিশন ক্যাম্পাসে ঘুরছি, গাছ থেকে বেল গাছ আছে, টপ করে বেল পড়লো, দেখুন, পাকা বেল। আরও কয়েকটি বেল মহারাজ দিয়ে দিয়েছেন। কই এগুলো নিয়ে সদ্ব্যবহার করবো ঘরে গিয়ে। তাহলে বর্ষাকাল কি হয়? এর উপর দিয়ে জল চলে যায়, নদীর বেল দিয়ে আমরা রাস্তাটা ভেঙে যায় তো।